উপদেষ্টা পরিষদে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও সুরক্ষা আইনের অধ্যাদেশ অনুমোদন। নির্বাচন আওয়ামী লীগ ছাড়াই অংশগ্রহণমূলক হবে, জানালেন তথ্য উপদেষ্টা। এবং পাবনা 1 ও 2 আসনের সীমানা বজায় রেখে নির্বাচন হবে, রায় আপিল বিভাগের। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এ কথা জানান। আইন উপদেষ্টা বলেন, আমাদের জুলাই গণ অভ্যুত্থানকারীদের প্রতি কমিটমেন্ট ছিল। নতুন বাংলাদেশ নির্মাণে আমাদের যে প্রত্যয় ছিল, জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন দেওয়া হয়েছে। আগামী 5 থেকে 7 দিনের মধ্যে গ্যাজেট জারির মাধ্যমে এ অধ্যাদেশটি আইনে পরিণত করা হবে বলেও জানান তিনি। অধ্যাদেশ আজকে ক্যাবিনেটে অনুমোদিত হয়েছে। এটা আশা করি আগামী 5-7 দিনের মধ্যে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে আইনে পরিণত হবে। এখানে আমরা মূলত যেটা করেছি সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান কালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলী থেকে জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে। জুলাই এবং অগাস্ট মাসে কেউ যদি রাজনৈতিক প্রতিরোধের নামে ব্যক্তি এবং সংকীর্ণ স্বার্থে কোনো হত্যাকাণ্ড ঘটায়, সেটার ফৌজদারি দায় দায়িত্ব থেকে সে রেহাই পাবে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করার আইনিভাবে কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জানান, তাদের ছাড়া নির্বাচন হলেও এটি অংশগ্রহণমূলক হবে। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক ইস্যু ও নির্বাচন নিয়ে আলাপকালে তিনি কথা জানান। নির্বাচন নিয়ে জনমনে এখনও সংশয় আছে। এ বিষয়টি নিয়ে রিজওয়ানা হাসান বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে, তবে এ নিয়ে মানুষের মধ্যে একটা সংশয় ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই প্রোপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না বলেও স্পষ্টভাবে জানান তিনি। এ সময় রাজনৈতিক দলগুলোর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিযোগ আসতেই পারে, তবে নির্বাচন কমিশনের এ ব্যাপারে প্রতিকার দেওয়ার স্পষ্ট বিধান রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ইমিগ্রেন্ট ভিসা স্থগিতের সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে উপদেষ্টা জানান, বিষয়টি সরকারের নজরে আছে। আওয়ামী লীগ যে সমস্ত কর্মকাণ্ড করেছে ওইটার বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক প্রক্রিয়া তার অংশগ্রহণ করার সুযোগ নেই। এটা আমরা আগেও ক্লিয়ার করেছি। এখন কথা হচ্ছে, বাইরে থেকে বিভিন্ন দেশ যে ব্রিফিংগুলো করছে সেখানে আমরা দেখছি যে তারা জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এইটার উপর বেশি জোর দিচ্ছে। জনগণ যাতে নিজের ইচ্ছা মতন যেতে পারে, ভয়ভীতি ছাড়া যেতে পারে, নিরাপদ পরিবেশে যেতে পারে, এটার উপরই বেশি গুরুত্ব দিচ্ছে। ফলে কেউ যদি প্রশ্নটা করে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন এটা সিদ্ধ হবে কিনা, এটা আমাদের উত্তরটা হচ্ছে যে একটা রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, তার তো কোনো সুযোগ নেই আইনিভাবে নির্বাচনে অংশগ্রহণ করার। এই যার নির্বাচনে অংশগ্রহণ করার আইনিভাবে কোনো সুযোগ নেই, তাকে ছাড়া নির্বাচন হলে নির্বাচন কেন সিদ্ধ হবে না? নির্বাচন যে কটা দলের আইনিভাবে অংশগ্রহণ করার সুযোগ আছে তারা সকলেই যখন যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করছেন, কাজে এটাকে অংশগ্রহণমূলকই বলতে হবে। ইলেকশন কমিশনের জারিকৃত গ্যাজেটের সীমানা অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি পাবনা 1 ও 2 আসনের নির্বাচন করতে বাধা নেই। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দিয়েছেন। অর্থাৎ সাঁথিয়া উপজেলাকে পাবনা 1 এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা 2 আসন গণ্য হবে। পাবনা 1 আসন থেকে বেড়া উপজেলার 4টি ইউনিয়ন এবং পৌরসভা বাদ দিয়ে পাবনা 2 আসনের সঙ্গে জুড়ে দেওয়ার সংক্রান্ত ইসির গ্যাজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করেছে আপিল বিভাগ। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। পাবনা 1 ও 2 আসনের বিএনপি ও জামায়াতের প্রার্থীর পক্ষের আইনজীবীরা বলেন, নির্বাচনের সব প্রক্রিয়া চলছে। এরই মধ্যে পোস্টাল ব্যালট
পাঠানো হয়েছে। এখন ভোট স্থগিত হলে নানা জটিলতা দেখা দিবে, ফলে ইসির পূর্বের সীমানা পুনর্নির্ধারণ অনুযায়ী নির্বাচন হবে। পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন তিনি। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা জানান সালাউদ্দিন আহমেদ। বলেন, এসব নানা অনিয়মের বিষয়ে ইসির কাছে ব্যাখ্যা দাবি করা হয়েছে। আগের মতোই উদ্বেগ প্রকাশ করেছি, এখানে সঠিকভাবে বিবেচনা করা হয় নাই। যারা এই পোস্টাল ব্যালট প্রণয়নের কাজে ছিল এবং প্রেরণের কাজে ছিল বা এগুলোর বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদেরকে ব্যাখ্যা দিতে হবে, ইলেকশন কমিশনকে ব্যাখ্যা দিতে হবে। এবং এখন যে সমস্ত পোস্টাল ব্যালটগুলো আপনারা দেখছেন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকারে আসছে, এক একটা বাসায় 200-300 করে ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও জব্দ করা হচ্ছে, কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে, যেটা 22 তারিখে হওয়ার কথা, এবং কোথাও কোথাও বলছে একজনের নাম্বার দিয়ে আরেকজনের পোস্টাল ব্যালট গ্রহণ করছে। এইভাবে অনেক কিছু অনিয়ম হয়েছে। যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে, এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারত, তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিক্টিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা, এবং সেটা প্রকাশিত হয়েছে। আসলে ধারণাও নয়, সেটা প্রমাণিত হচ্ছে। এখন আমরা বলেছি এই বিষয়ে আপনাদেরকে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। প্রবাসী শ্রমিকদের মুখে অনেক বাহবা দিলেও তাদের জীবনমান উন্নয়নে কোনো কাজ হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী প্রবাস প্রত্যাগত শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। জানান, প্রবাসীদের কল্যাণের জন্য একটি স্থায়ী কাঠামো দাঁড় করানো দরকার। এজন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আরও আন্তরিক হয়ে কাজ করার অনুরোধ জানান তিনি। প্রয়োজনে আইন নীতিমালা পরিবর্তন করে প্রবাসীদের জীবনমান উন্নয়নের আহ্বান জানান। আগামীতে যারাই ক্ষমতায় আসবে তারাই প্রত্যাগত প্রবাসী শ্রমিকদের নিয়ে যেন কাজ করেন, সেই আশাবাদ ব্যক্ত করেন নজরুল ইসলাম খান। আমরা প্রবাসী শ্রমিকদের মুখে অনেক প্রশংসা করি, তাদের রেমিট্যান্স যোদ্ধা বলে মর্যাদা দেওয়ার চেষ্টা করি, কিন্তু তাদের কল্যাণে তেমন কিছু অন্য কেউ করে নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গঠন করেছিলেন। আমি বিশ্বাস করি যে আগামী দিনে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে তারাই এই প্রবাস প্রত্যাগত শ্রমজীবী মানুষের জন্য আরো কার্যকর উদ্যোগ নেবেন, প্রয়োজনে আইন বিধি পরিবর্তন করে তাদের মর্যাদার জীবন যাপনে সহযোগিতা করার ব্যবস্থা নেবেন। জাতীয় বেতন কমিশনের খণ্ডকালীন সদস্যপদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মাকসুদুর রহমান সরকার। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি। মাকসুদুর রহমান বলেন, বেতন কমিশনের চেয়ারম্যানের লিখিত নির্দেশনায় 3টি কমিটি গঠন করে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য বাস্তবায়নযোগ্য ও ন্যায়সঙ্গত মোট 33টি প্রস্তাবনা উপস্থাপন এবং ধাপে ধাপে এগুলো বাস্তবায়নের জন্য সুপারিশ করে। তিনি অভিযোগ করেন, সাব কমিটির দেয়া রিপোর্ট পৃথকভাবে এজেন্ডাভুক্ত করে কমিশনের পূর্ণাঙ্গ সভাতে আলোচনার জন্য করা অনুরোধ আমলে নেওয়া হয়নি। ঢাবি অধ্যাপক আরও বলেন, চূড়ান্ত রিপোর্টে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত বিষয়গুলো সম্পূর্ণভাবে উপেক্ষিত হয়েছে। এর প্রেক্ষিতে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন তিনি। যে আমাদের সুপারিশে আমরা সরকারকে একটি কমফোর্ট জোনে রাখতে চেয়েছি। হ্যাঁ, যদিও দীর্ঘদিনের শিক্ষকদের একটা দাবি যে একটা স্বতন্ত্র বেতন কাঠামো, তো এটা করতে গেলে আমরা মনে করেছি সাব কমিটি থেকে বা আমি মনে করেছি যে এই মুহূর্তে যে দেশের যে পরিস্থিতি, আর্থসামাজিক অবস্থা, তাতে পলিসি মেকারদের উপর যারা সিদ্ধান্ত তাদের উপর একটা অতিরিক্ত প্রেশার হতে পারে। তো আমরা তার জন্য চেয়েছি যে এই মুহূর্তে এই জিনিসটা সামনে না নিয়ে একক যে বেতন কাঠামো, জাতীয় বেতন কাঠামো, এর মধ্য থেকে
আমাদের এই দাবিগুলোকে সুন্দরভাবে প্রতিফলন করা যায় কিনা আমরা সেটা চেষ্টা করেছি। হ্যাঁ, যে আমরা আলাদাভাবে নিয়ে যাই নাই, তবে সেটা আমাদের প্রস্তাবনায় আছে যে ভবিষ্যতে যাতে একটি শিক্ষা সম্পূর্ণ স্তরে প্রাথমিক থেকে টারশিয়ারি বিশ্ববিদ্যালয় পর্যন্ত পুরো স্তরের জন্য যাতে একটি স্বতন্ত্র কমিশন করে দেওয়া হয়, বেতন কাঠামো করে হয়। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী যথাযথ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। দুপুরে খুলনা শিপইয়ার্ডে নির্মিত LCT-1 জাহাজ উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। নৌপ্রধান আরও বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য আন্তরিকতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করবে। এ সময় নির্বাচনে দেশের 19টি উপকূলীয় জেলায় নৌবাহিনীর 5,000 সদস্য নিয়োজিত থাকবে বলে জানান তিনি। পরে নৌবাহিনী প্রধান খুলনার লবণচড়া এলাকায় অবস্থিত নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি স্কুল অব লজিস্টিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট প্রাঙ্গণে নেভি ইনস্টিটিউট অব হসপিটালিটি ম্যানেজমেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অবৈধ অস্ত্র এবং এটার উদ্ধার এবং এটার যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে এবং নির্বাচন সুষ্ঠুভাবে কন্ডাক্টের ক্ষেত্রে, এই বিষয়টাও আমাদের কার্যতালিকার মধ্যে অন্তর্ভুক্ত। এবং প্রধান নির্বাচন কমিশনার আমাদের 3 বাহিনী প্রধানের সাথে যখন সংলাপ করেছেন, তিনিও আমাদেরকে অনুরোধ করেছেন যাতে করে আমরা এই বিষয়ে গুরুত্ব আরোপ করি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে মানব পাচারকারী সহ 4 জনকে আটক করেছে বিজিবি। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন 53 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। তিনি জানান, বকচর বিওপি এলাকা দিয়ে মানব পাচার চক্র অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই 4 জনকে আটক করে বিজিবি সদস্যরা। আটককৃতদের চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ বিজিবি কর্মকর্তা। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। ক্রিকেটারদের আলটিমেটামের মুখে এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিকেলে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবির সভাপতি আমিনুল ইসলাম অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। এর আগে ক্রিকেটারদের নিয়ে নাজমুলের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরের মধ্যে নাজমুলের পদত্যাগ চেয়ে খেলা বয়কটের আলটিমেটাম দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াপ। তবে এ সময়ের মধ্যে তিনি পদত্যাগ না করায় দুপুর 1টায় বিপিএল-এর ম্যাচ বয়কটের ঘোষণা দেন ক্রিকেটাররা। একই সঙ্গে নাজমুল ইসলামের বিষয়ে 48 ঘন্টার মধ্যে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণা দাবি করেন খেলোয়াড়রা। পরে বিসিবি পরিচালক নাজমুলকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার কথা জানায় বিসিবি। আসন্ন 2026 ফুটবল বিশ্বকাপের টিকিটের জন্য 50 কোটির বেশি আবেদন পেয়েছে ফিফা। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফুটবল নিয়ন্ত্রক এ সংস্থাটি। এবার ক্রিকেটের আকাশছোঁয়া দামের কারণে বিতর্ক চললেও আগ্রহে ভাটা পড়েনি জানিয়ে ফিফা বলছে, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য ফিফার 211টি সদস্য দেশ ও অঞ্চলের সমর্থকেরা টিকিটের আবেদন করেছেন। আবেদন সফল হয়েছে কিনা তা আগামী 5 ফেব্রুয়ারি জানানো হবে বলেও জানিয়েছে সংস্থাটি। এ বিষয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, মাত্র 1 মাসের একটু বেশি সময়ে অর্ধশত কোটি টিকিটের আবেদন করা হয়েছে। স্বাগতিক দেশগুলোর বাইরে সবচেয়ে বেশি টিকিটের চাহিদা এসেছে জার্মানি, ইংল্যান্ড, ব্রাজিল, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা ও কলম্বিয়া থেকে। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। উপদেষ্টা পরিষদে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও সুরক্ষা আইনের অধ্যাদেশ অনুমোদন। নির্বাচন আওয়ামী লীগ ছাড়াই
অংশগ্রহণমূলক হবে জানালেন তথ্য উপদেষ্টা। এবং পাবনা 1 ও 2 আসনের সীমানা বজায় রেখে নির্বাচন হবে, রায় আপিল বিভাগের। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।